আমি চোখ খুলে দেখি বাবা কি যেন করার চেষ্টা করছে। আমি বললাম, বাবা আপনি এসব কি করছেন? আমি আপনার মেয়ে। বাবা বললেন, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আমি যা করছি তা করতে দে। আর কে তোর বাবা? আমি তোর বাবা নই। আমি তোর বয়ফ্রেন্ড। তোর সাথে রোমান্স করার আমার অনেক দিনের শখ। তোর এই পাগল করা রূপ দেখলে আমি কেমন যেন হয়ে যাই। এরপর বাবা আমাকে কিসের যেন ঘ্রাণ নিতে বলল। আমি এই জিনিসটার ঘ্রাণ নেওয়ার সাথে সাথে আর কিছু বলতে পারি না। শুধু এইটুকুই জানি আমাকে বাবা যা বলেছে আমি তাই করছি। একটু পর বাবা আমাকে বলল, মেহেরিন তুমি এখানে ঘুমাও। আমি তার কথা মতো তার এখানেই ঘুমিয়ে পড়লাম। তারপর বাবা আমার সাথে যা করল তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার সরাসরি ঘটনায় চলে যাই। আমার নাম মেহেরিন, বয়স 17। দেখতে বেশ সুন্দরী, লাবণ্যময়ী। তবে অনেকে আমাকে আবেদন হয়েছে বলে, আর আমার চোখে নাকি মায়া আছে। আমার এক বান্ধবী আমাকে প্রায় কথাটা বলতো। আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। আমি ক্লাস 9-এ পড়ি। আমার বাবা একটি সরকারি চাকরি করে। আমার বাবার আগের পোস্টিং ছিল সাতক্ষীরাতে, কিন্তু গত 1 মাস হলো চাকরি বদলি হয়ে গেছে যশোরে। যার কারণে বাবা মা এবং আমার এক ভাই যার বয়স 2 বছর সবাইকে নিয়ে যশোরে চলে এসেছে। আমাকে যশোরের একটি স্কুলে ভর্তি করে দিয়েছে। আমি প্রতিদিন নিয়মিত ক্লাস করি। আমি আর আমার ছোট ভাই থাকতাম এক রুমে, আর মা বাবা থাকতো অন্য এক রুমে। তবে আমার আর মা বাবা যে রুমে থাকতো, আমি তার পাশের রুমে থাকতাম। আমার ক্লাসের এবং প্রাইভেটের প্রচুর চাপ ছিল। অন্যান্য দিন আমি রাত 10টা পর্যন্ত পড়ালেখা করে ঘুমিয়ে যেতাম, কিন্তু পড়ার বেশি চাপ বিদায় আমি ভাবলাম আজ রাত 12টা পর্যন্ত পড়ব। তাই আমি মনোযোগ দিয়ে পড়ালেখা করছিলাম। আর আমার ছোট ভাই ঘুমিয়ে পড়েছিল। আমি পড়তে পড়তে হঠাৎ একটি কিসের যেন শব্দ শুনতে পেলাম। লক্ষ্য করে দেখলাম আমার মা বাবা রুম থেকে শব্দটি আসছে। কিসের যেন গোমানির মতো। আমি একটু অবাক হলাম। এরকম অবাক করার শব্দ শুনে আমি কিছুটা ভয় পেলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, বাবা মায়ের রুম থেকে তো কখনো এমন শব্দ আসে না। তাহলে বাবা মা রুমে কি হচ্ছে? তারপর আমি ভয়ে আমার ছোট ভাইকে ধরে নাকে মুখে কাঁথা দিয়ে শুয়ে পড়লাম। একটু পর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা বিছানায় নাই। মায়ের রুমে গিয়ে দেখি বিছানা এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে রাতে কেউই রুমের মধ্যে মারামারি করছে। তারপর আমি জানালার পাশে চেয়ে দেখি কিসের যেন দাগ। আমি এসব দেখে আমার নিজের খুব ভয় লেগে গেল। কিন্তু আমি ভয়ে বাবা মায়ের কাছে কিছু বলিনি। আর আমি যদি বলি যে বাবা মা রাতে তোমাদের রুমে কিসের শব্দ শোনা গিয়েছিল, তাহলে হয়তোবা আমার বাবা মা আমাকে খারাপ কিছু বলবে। তাই আমি আমার বাবা মাকে কিছু বলিনি। পরের দিন আমি খুব সকাল সকাল স্কুলে চলে গেলাম। স্কুলে যাওয়ার সময় আমি বুঝতে পারলাম কেউ যেন আমাকে ফলো করছে। পিছন দিকে চেয়ে দেখি কেউ নেই। আমি তখন চমকে গেলাম। আমি আবারও সামনের দিকে হাঁটতে লাগলাম। হঠাৎ আমি শুনতে পেলাম কেউ যেন আমাকে ডাকছে। পিছনে ফিরে দেখি কেউ নেই। দিনের বেলা এমন অবাক করা কাণ্ড। আমি তখন মনে মনে একটু ভয় পেয়ে গেলাম। ঠিক এইভাবে আমি তাড়াহুড়ো করে স্কুলে চলে গেলাম। স্কুলে ক্লাস শেষ হলে আমি আবার ঠিক এই রাস্তা দিয়ে আসছিলাম। আবারও আমি অনুভব করলাম কিসের যেন পায়ের শব্দ আমার পিছনে। আর আমার যেন মনে হলো কেউ আমাকে পিছন থেকে আক্রমণ করবে। আমি ভয়ে ভয়ে খুব দ্রুত গতিতে রাস্তা পার হতে লাগলাম। হঠাৎ আমি আবার শুনতে পেলাম কেউ আমাকে ডাক দিল, এই মেহেরিন, একটু দাঁড়াও। আমি পিছনে ফিরে দেখি কেউ নেই। মনের ভিতরটা ভয়ে কেঁপে উঠল। ঠিক এইভাবে আমি ভয়ে ভয়ে বাসায় চলে আসলাম। একদিকে এই ভয়ানক ঘটনা, আবার অন্যদিকে আমার পড়ার খুব চাপ। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পড়তে বসলাম। পড়তে পড়তে কখন যেন রাত 12টা বেজে গেল। আমি টের পাইনি হঠাৎ আজকে আবার আমি গতকালকের মতো কিসের যেন গোঙানির শব্দ শুনতে পেলাম আমার বাবা মায়ের রুম থেকে। আমি আজকেও ভয় পেয়ে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম, এটা কিসের শব্দ? আর এটা কি? রাতে আমার বাবা মা রুমে কি হয়? আমি কিছু বুঝতে পারছি না। আবার মাঝে মাঝে নিজের মনকে সান্ত্বনা দিই, হয়তো বাবা মা ওই রুমে কাজ করে আর কাজের শব্দ এরকম হয়।
এভাবে ভয়ে ভয়ে আমি প্রায় 1 মাস চলে গেল। রাতে কোনোদিন আমার ভালো ঘুম হয় না। এদিকে আমার সামনে পরীক্ষা, আর আমার এই ভয়ানক কাণ্ড দেখতে দেখতে আমার রাতে ঘুম যেন হারাম হয়ে গেছে। মনে মনে ভাবলাম, আমার বাবা মা রুমে রাতে কি হয় তা আমাকে জানতে হবে। এর আগে তো যখন আমরা সাতক্ষীরা থাকতাম, তখন তো এমন হতো না। আমি মনে মনে ভাবলাম, এর রহস্য আমাকে জানতে হবে। কিন্তু কিভাবে জানা যায় চিন্তা করতে লাগলাম, আর আমার মোবাইলে ফেসবুক দেখতে লাগলাম। হঠাৎ করে মোবাইলের একটি বিজ্ঞাপন দেখলাম যে, ছোট বলো তো তুমি ক্যামেরা, যে ক্যামেরা দ্বারা এক রুম থেকে অন্য রুমে কি হয় না হয় সব আমি আমার রুম থেকে দেখতে পারবো। তবে শর্ত হচ্ছে যে রুমে ক্যামেরাটা রাখবো সেই রুমে লাইটের আলো থাকতে হবে। কিন্তু বাবা মা তো ঘুমানোর সময় লাইট অফ করে ঘুমন। তাহলে এখন আমি কি করে এর রহস্য জানব? চিন্তা করতে করতে মাথায় একটি বুদ্ধি এলো। পরের দিন আমি বাবা মাকে বললাম, আমার আজ ভালো লাগছে না মা, আজকে আমি স্কুলে যাব না। মা বলল, ঠিক আছে, তাহলে তুই ঘুমিয়ে থাক। তোর বাবা অফিসে চলে গেছে, আর তোর ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করব মার্কেট থেকে, আমি আসি। দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়। তারপর আমি আমার এক ক্লাসমেটকে ফোন দিলাম। আমার ক্লাসম্যান, আবার বেস্ট ফ্রেন্ডও বলতে পারেন। সে সকল বিষয়ে মোটামুটিভাবে আমাকে হেল্প করে। আমি বললাম, সিয়াম, আমাদের বাসায় হঠাৎ করে লাইট জ্বলছে না। তুমি একটি ইলেকট্রিশিয়ানকে নিয়ে কি আমাদের বাসায় একটু এখন আসতে পারবে? দেখুন, আমার পড়ালেখার অনেক চাপ। লাইট জ্বললে আমি পড়ব কি করে? আমি তখন বুদ্ধি করে আমার বাবা মা রুমের লাইটের একটা তার ছিঁড়ে রাখলাম, যাতে সিয়াম আমাকে মিথ্যাবাদী না ভাবতে পারে। কিছুক্ষণ পর সিয়াম একজন ইলেকট্রিশিয়ানকে নিয়ে আমাদের বাসায় হাজির হলো। আমি সিয়ামকে বললাম, দেখো তো আমাদের এই রুমের লাইট কি হয়েছে, লাইটটা জ্বলছে না কেন? ইলেকট্রিশিয়ান চেক করে দেখে তারগুলো ছিঁড়া। ইলেকট্রিশিয়ান বলল, ম্যাডাম, রুমের তার ছাড়া, যে কারণে লাইটটা জ্বলে নাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ঠিক করে দিন। আর বললাম, ভাইয়া, আমার আরেকটি কাজ করে দিবেন। ইলেকট্রিশিয়ান বলল, কি কাজ আপা? আমি বললাম, এই লাইটটা আরেকটি অন অফ সুইচ আমার এই রুমে লাগবে। আপনি কি আমাকে একটা সুইচ লাগিয়ে দিতে পারবেন? সে বলল, ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি। তারপর তারা আমার কাজ শেষ করে চলে গেল। পরের দিন আমি অনলাইন থেকে সেই মিনি ক্যামেরা অর্ডার দিই। কিছুক্ষণ পরেই ডেলিভারি ম্যান আমাকে সেই মিনি ক্যামেরাটা এসে দিয়ে যায়। এবার মনে মনে ভাবলাম, এখন দেখতে পারবো আমার বাবা মা রুমে রাতে কি হয়। সন্ধ্যাবেলা আমি বাবা মা রুম ঝাড় দেওয়ার চল করে তাদের রুমে গেলাম, এবং আমি ক্যামেরাটা একটি বিশেষ জায়গায় সেট করলাম, যেখান থেকে আমি আমার মোবাইল দিয়ে খুব ভালো করে পুরোটা দেখতে পারি। ক্যামেরাটা খুব সুন্দরভাবে সেট করে আমি আমার রুমে চলে আসি। একটু পর আমার বাবা মা দুজনেই বাসায় আসে। আমিও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমার রুমে পড়তে বসলাম, আর অপেক্ষা করতে লাগলাম কখন রাত 12 বাজে। এদিকে বাবা মা তাদের রুমে শুয়ে পড়েছে। তারা তাদের রুমে বাতি নেভাতে চায়, কিন্তু বাতি আর নিবে না, কারণ আমি এই বাতির অন অফ সুইচ আমার এখানে নিয়ে এসেছি। তারপর বাবা মা বাকি অন রেখে তারা শুয়ে পড়ে। রাত যখন 12টা বাজে, তখন আমি আমার মোবাইলের সিসি ক্যামেরাটা অন করি। একটু পর আমি দেখতে পাই বাবা মা রুমের জানালা দিয়ে কি যেন একটি আসছে। জানালা দিয়ে ঢোকার সময় সাদা কাপড় পরা খুব ছোট আকৃতির ছিল, কিন্তু আমি দেখতে পেলাম রুমের ভিতরে ঢুকেই লোকটা মানুষের মতো বড় হয়ে গেল। এমন জিনিস দেখে আমার শরীর তার সাথে সাথে ঘেমে গেল। তারপরেও আমি সাহসের সাথে তা দেখতে লাগলাম, এবং ভাবলাম, দেখি শেষ পর্যন্ত কি হয়। ওমা, একটু পর দেখি এই লোকটা বাবাকে নাকি মুখে কি যেন একটা দিল। সাথে সাথে বাবা মনে হয় অজ্ঞান হয়ে পড়ল। তারপরেই লোকটা মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করল। মায়ের সাথে এসব দেখতে আমার খুব খারাপ লাগছিল। তারপর ভাবলাম, দেখি শেষ পর্যন্ত কি হয়। তারপরেই লোকটা মায়ের সাথে প্রায় 3 ঘন্টা নোংরামি করার পর লোকটা আকৃতি আবার ছোট হয়ে গেল, এবং সে জানালার ফাঁক দিয়ে চলে গেল। বিষয়টা দেখে আমি একদিকে ভয় পেলাম, আবার অন্যদিকে ভাবলাম, ওকে যে কিনা প্রত্যেকদিন বাবা মা রুমে ঢুকে মায়ের সাথে বাজে আচরণ করে, অথচ বাবা অজ্ঞান হয়ে পড়ে থাকে। ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। সকালে উঠে আমি স্কুলে চলে গেলাম, কিন্তু স্কুলে যাওয়ার সময় কেন জানি আমার মনে হয় আমার পিছনে কেউ হাঁটছে। এইভাবে আমি স্কুল থেকে চলে আসলাম। আজকে আর সিসি ক্যামেরা অন করিনি, কারণ মায়ের এই অবস্থা দেখতে আমার ভালো লাগে না। পড়তে পড়তে আজকে আমি সকাল সকাল একটু আগে ঘুমিয়ে পড়লাম।
কিন্তু রাত যখন 12 বাজে তখন আমি লক্ষ্য করলাম কেউ যেন আমার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করছে। তখন আমি চোখ খুলে দেখি বাবা আমার সাথে ওইসব আচরণ করার চেষ্টা করছে। আমি বললাম, বাবা, আপনি আমার সাথে কি করছেন? আমি আপনার মেয়ে। বাবা আমাকে বললেন, চুপ। আমি যা করছি তা করতে দেয়। কে তোর বাবা? আমি তোর বাবা না, আমি তোর বয়ফ্রেন্ড। তোর সাথে রোমান্স করার আমার অনেক দিনের শখ। তোর এই পাগল করা রূপ দেখলে আমি কেমন যেন হয়ে যায়। তারপর বাবা আমাকে কিসের যেন ঘ্রাণ নিতে বলল। আমি এই জিনিসটার ঘ্রাণ নেওয়ার সাথে সাথে আর কিছু বলতে পারি না। শুধু এইটুকুই জানি আমাকে বাবা যা যা বলছে আমি তাই তাই করছি। একটু পর বাবা আমাকে বলল, মেহেরিন, তুমি এখানে ঘুমাও। আমি তার কথা মতো ঘুমিয়ে পড়লাম। তারপর বাবা আমার সাথে প্রায় 1 ঘন্টা পর্যন্ত খুব খারাপ আচরণ করল। আমি বাবা এই সব অত্যাচার নির্বে সহ্য করলাম। তারপর সকাল হলো। আমি বাবাকে দেখে আর কথা বলি না। একটু পর বাবা আমাকে বলল, মেহেরিন, এদিকে আসো। আমি বললাম, না বাবা, তোমার কাছে আমি আর যাব না। বাবা বলল, কেন মাম্মি? আমি কি করেছি? আমি বললাম, বাবা, তুমি রাতে আমার সাথে খুব বাজে আচরণ করেছ। আমি তোমাকে অনেক ঘৃণা করি বাবা। বাবা বলল, কি বলছিস মা? আমি কখন তোর সাথে খারাপ আচরণ করলাম? তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না। আমি বললাম, কেন বাবা, তুমি আমার সাথে রাতে বাজে ব্যবহার করো নাই? বাবা বলল, না মাম্মি, আমি তো সারা রাত বেদম ঘুমেছিলাম। আমি আবার তোর রুমে গেলাম কখন? বাবার কথা শুনে আমি অবাক। তাহলে কি আমার সাথে এই রকম করল? কিন্তু আমি তো স্পষ্ট বাবাকে দেখতে পেলাম। বাবা আমার মুখ থেকে এমন অবাক করা কথা শুনে বাবার মনটা খারাপ হয়ে গেল। এইভাবে 1 সপ্তাহ পর্যন্ত আমি লক্ষ্য করলাম বাবা প্রতিদিন রাতে আমার রুমে আসে আর আমার সাথে খুব বাজে আচরণ করে। আর আমি প্রত্যেক দিন বাবাকে দিনের বেলা এই সব বলি। বলার পর দেখি বাবার মন খারাপ হয়ে যায়। ঘটনার রহস্য জানার জন্য পরের দিন রাতে বাবা আমার রুমের খাটের তলায় লুকিয়ে রইল। কিন্তু আমি জানি না রাত যখন 12টা বাজল তখন আবারও সেই লোকটা বাবার ছদ্মবেশে আসলো। আমার সাথে তখন খারাপ আচরণ করে জানালা দিয়ে চলে যায়। বাবা তখন বুঝতে পারে এটা কোনো মানুষ না। এটা নিশ্চয়ই কোনো খারাপ আত্মা, যে আমার রূপ ধারণ করে আমার মেয়ের সাথে খারাপ করে বেড়ায়। সকালে ঘুম থেকে উঠে বাবা পুরো বিষয়টা আমাকে খুলে বলল। তখন ভয়ে আমার গা কেঁপে উঠল। আমি ভাবলাম, তাহলে যে লোকটা মায়ের সাথে খারাপ করে বেড়াতো, এবার কি সেই লোকটা আমার সাথে এসব করছে? ভাবতে ভাবতে আমি যেন পাগল হয়ে যাচ্ছি। তারপর আমিও বাবাকে তাদের ঘরের ভিতর প্রতিদিন যে শব্দ হতো তা খুলে বললাম। সম্পূর্ণ শ্রবণ করার পর বাবা খুবই বিস্মিত হয়ে ভাবতে লাগল। তারপর বাবা কিছুক্ষণ ভাবার পর আমাকে বলল, মারে, চলো আমরা এক জায়গায় যাব। আমি বললাম, বাবা, কোথায়? বাবা বলল, কাশিমপুর গ্রামে এক ভালো তান্ত্রিক থাকে। চলো বিষয়টা আমরা তার কাছে শেয়ার করে দেখি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বাবা। আমি রেডি হয়ে বাবার সাথে চলে গেলাম তান্ত্রিকের কাছে। তান্ত্রিক আমাকে খুব ভালোভাবে চেক করল এবং বাবাকে বলল, এই জয়নাল, তোর মেয়ের উপর এক দুষ্ট আত্মা ভর করেছে। সে তোর বউয়ের সাথে আগে এই আচরণ করত। তারপর তোর মেয়েকে দেখে ফেলায় এখন তোর মেয়ের সাথে এসব করে বেড়াচ্ছে। আর শোন, এই দুষ্টু আত্মাটা অনেক দিন ধরে মেয়ের পিছু নিচ্ছে, কিন্তু তোর মেয়েকে গ্রাস করতে পারে না। কারণ তোর মেয়ে এতদিন ছিল সুধা। আর যেদিন এই দুষ্টু আত্মা তোর বউয়ের সাথে এসব করে, সেদিন তোর মেয়ে তা দেখে ফেলেন, যার ফলে তোর মেয়ে অশুদ্ধ হয়ে যায়। আর এই দুষ্ট আত্মা তোর মেয়ের সাথে এই রকম বাজে কাজ করার সুযোগ পেয়ে যায়। কারণ এই দুষ্টু আত্মা কোনো সুধা মেয়ের সাথে এসব করার ক্ষমতা নেই। আমার বাবা তখন তান্ত্রিক মশাইকে বলল, তান্ত্রিক বাবা, এখন কি করা যায়? তান্ত্রিক বাবা বলল, একটা বড় যজ্ঞ করতে হবে। আর এর জন্য তোর মেয়েকে একটি কঠিন কাজ করতে হবে। যদি তোর মেয়ে এই কাজটি করতে পারে, তাহলে তোর মেয়ে এই অশুভ আত্মার হাত থেকে রক্ষা পাবে। তখন তান্ত্রিক বাবা আমাকে বলল, শোনো মেহেরিন, শনিবার রাত 12টার সময় তোমাদের বাড়ির পাশে ঝাউবনে একটি শ্মশান আছে। সেখানে গতকাল একজন লোককে পোড়ানো হয়েছে। তোমার কাজ হলো তুমি সেখান থেকে, আমি যা শিখিয়ে দিচ্ছি তা বলে, এই পুরানো লাশের একটি হাড় তোমাকে আনতে হবে। তবে হাড় সংগ্রহ করে যখন তুমি নিয়ে আসবে, তখন পিছন থেকে তোমাকেই আত্মা ধাওয়া করবে। কিন্তু তোমাকে কিছুই করতে পারবে না, কারণ আমার পূর্ণ নজর তোমার উপরে থাকবে।
তবে নিয়ে আসার সময় কোনোভাবেই পিছনে ফিরে তাকাতে পারবে না। আর একটি কথা মনে রাখবে, হারটি আনার সময় অবশ্যই তোমার একা যেতে হবে। এখানে যদি কোনো চালাকি করো তাহলে তোমাদের বড় ক্ষতি হয়ে যাবে। এবার বলো মেহেরিন, তুমি এই কাজটি করতে পারবে? যদি করতে পারো তাহলে কেবল তোমার এবং তোমার মায়ের কাছ থেকে এই দুষ্ট আত্মাটি সরিয়ে ফেলা সম্ভব। আমি বললাম, তান্ত্রিক মশাই, আমার যত কষ্টই হোক না কেন আমাকে কাজটি করতে হবে, কারণ এই দুষ্টু আত্মা আমার আর আমার মায়ের জীবনটাকে অতিষ্ঠ করে ফেলেছে। যে করেই হোক আমাকে এই কাজটি করতে হবে। আপনি শুধু আমার উপর একটু নজর রাখেন। তারপর তান্ত্রিক মশাই বলল, ঠিক আছে মা, তুমি এবার যাও। শনিবার রাত যখন একটা বাজে তখন আমি ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে আস্তে আস্তে ভয়ে ভয়ে চলতে লাগলাম শ্মশানের দিকে। আর মনে মনে তান্ত্রিক মশাইয়ের মন্ত্র পড়তে থাকলাম। অবশেষে যখন আমি শ্মশান থেকে হাড়টি নিয়ে চলে আসি তখন আমার কাছে মনে হলো যেন আমার পিছনের সমস্ত কিছু ভেঙে আমার উপর ফেলে দিচ্ছে। তারপরও আমি পিছনে ফিরে তাকাইনি। তবে মনের ভয়ে আমি তান্ত্রিক মশাইয়ের মন্ত্র পাঠ করেছিলাম। হাড়টি এনে খুব যত্ন করে রেখে দিলাম। পরের দিন বাবাকে নিয়ে তান্ত্রিক মশাইয়ের কাছে গেলাম। তান্ত্রিক মশাই হাড়টি পেয়ে অনেক খুশি হলেন এবং এই দিন রাতে আমাকে নিয়ে একটি যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞে থাকা অবস্থায় হঠাৎ এই অশুভ শক্তি আমার উপর ভর করল। তখন তান্ত্রিকমশাই এই অশুভ শক্তিকে অনেক কিছু বোঝালেন আর বললেন, এই দুষ্টু আত্মা, তুমি কেন এই মাসুম বাচ্চার এত বড় ক্ষতি করছো? সে তোমার কি করেছে? তখন দুষ্টু আত্মা বলল, তার অপরাধ একটাই। আমি তার মায়ের সাথে প্রতিদিন এসব করতাম, কিন্তু সে চালাকি করে আমার সব দেখে ফেলেছে, যার কারণে আমি আর তাকে ছাড় দিতে পারিনি। তারপর তান্ত্রিক মশাই তার সাথে আরও অনেক কথা বলল। শেষ পর্যন্ত তান্ত্রিক মশাই বলল, এখন কি করলে তুমি তাদের ছেড়ে চলে যাবে বলো? আর যদি ভালোই ভালোই ওদের কাছ থেকে সরে না যাস তাহলে আমি কি করব তা তুই খুব ভালো করেই জানিস। তারপর শেষ পর্যন্ত এই দুষ্টু আত্মা তান্ত্রিক মশাই এর কাছে বলল, ঠিক আছে, একটি কাজ করলে আমি সারা জীবনের জন্য তাদেরকে ছেড়ে চলে যাব। তান্ত্রিক মশাই বলল, কি কাজ? যদি তারা একসাথে 10টি পাঠা বলি দিয়ে রাত 1টার সময় ওই শ্মশানে রেখে আসে, তাহলে আমি তাদেরকে ছেড়ে একেবারে চলে যাব। তারপর আমরা 10টি পাঠা বলি করে দিয়ে রান্না করে শ্মশানে রেখে আসি। তারপর থেকে আমি এবং আমার পরিবার এই দুষ্টু আত্মার অভিশাপ থেকে মুক্ত হয়ে গেলাম। এখন আমরা খুবই শান্তিতে আছি। বন্ধুরা, দর্শক, আমাদের সমাজে অনেক কিছুই আছে যা আমাদের অজানা, রহস্যময়, যা আমরা খালি চোখে দেখতে পাই না। আর তাকে কেউ বিশ্বাস করে, আবার কেউ কেউ অবান্তর বলে চালিয়ে দেয়। তবে এই বিশ্ব পরিমণ্ডলে এমন কিছু ঘটনা ঘটে যা বিশ্বাস করার অযোগ্য হলেও কিছু কিছু সময় বাস্তব হয়ে যায়। তার অনেক উদাহরণ এই পৃথিবীতে রয়েছে। তোমরা একটু খুঁজলেই তোমরা তা অনুভব করতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর তোমরা যদি এরকম ধরনের মজার ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবশেষে তোমাদের সকলের দোয়া কামনা করি, আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় কলিজার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে এলাম। আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার মূল ঘটনা আসি। আমার নাম দীপক কুমার মণ্ডল। আমি পটুয়াখালী জেলার রামনগর থানার এক ছোট্ট গ্রামে বসবাস করি। পরিবারের সদস্য বলতে আমার মা আর আমি। আমরা দুজন ছাড়া পরিবারে আর কেউ নেই। বাবা 7 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। রামনগর থানার পশ্চিম কোণে আমাদের বাড়ি। আমাদের বাড়ির পরে আর কোনো বাড়িঘর নেই। পাহাড় জঙ্গলে ভরা, যেখানে কেউ কখনো আসে না। বাড়ির সাথেই আমাদের কয়েক বিঘা জমি আছে, সেখানে চাষাবাদ করে আমাদের মা ছেলের সংসার কোনোমতে চলছে। বাবা মারা যাওয়ার পর পড়াশোনা বাদ দিয়ে মার সাথে মাঝে মধ্যে চাষাবাদ কাজ করি। সবজির চাষ করি বলে আমরাই যা কাজ করার করি, আর আমি একটা টেইলার্সের দোকান চালাই। এভাবে দুজনের সংসার বেশ ভালোই চলছে। আমার বয়স 23 বছর আর আমার মায়ের বয়স 38 বছর। 16 বছরে বিয়ে হয়ে 1 বছর পরে আমি পৃথিবীতে আসি। আমার গায়ের রং খুবই ফর্সা। শুনেছি আমার নানি নাকি খুবই ফর্সা ছিল, তাই আমারও গায়ের রং নানির মতো হয়েছে। এমন চেহারা, এত সুন্দরী নারী আর নেই আমাদের গ্রামে।
কেউ বলবে না আমার মায়ের 23 বছরের একটা সন্তান আছে। মা দেখতে 20-22 বছর বয়সী বিবাহিত নারীর মতো একদম। মার সাথে আমার মনের প্রচণ্ড মিল। আমাকে খুব ভালোবাসেন আমার মা। মনে হয় না জীবনে কখনো আমাকে একটি বকা দিয়েছে। যাই হোক, এবার আসল ঘটনাটা বলি। মাকে নিয়ে কখনো আমার মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা ছিল না। সাধারণ মা ছেলের মতোই। তবে বয়সের সাথে সাথে নিজের বয়সের চেয়ে বড় মেয়ে ও মহিলা দেখে মনের সুপ্ত বাসনা তৈরি হতে থাকে। স্কুলে পড়ার সময় কখনো ক্লাসের মেয়েদের দেখতাম না। ক্লাসের ম্যাডাম বা আন্টিদের প্রতি নজর যেত সবসময়। আর এখন এটা আরও বেড়ে চলেছে। 23 বছরে বিয়ে করে অনেকেরই বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কিন্তু আমার এখনও বিয়ে করা হয়নি। তার উপর টেইলার্সের কাজ করি। দোকানে মহিলাদের পোশাকই বেশি। খুব কষ্টে তাদের সামনে নিজেকে সামলাই, আর তার উপর গ্রামের একমাত্র টেইলার্সের দোকান আমার, তাই সবাই এখানে আসে কাপড় চোপড় তৈরি করার জন্য। গ্রামের এমন কোনো মহিলা বা মেয়ে নেই যাদের ওই কাপড়ের সাইজ আমি জানি না। ভাগ্য ভাল হলে প্রায় মাপ নিতে গিয়ে কৌশলে হাত বুলিয়ে মনের আশ মিটাই। এমন করে দিনে দিনে আরও বেশি খালা কাকিদের প্রতি আগ্রহ বাড়ছে। হঠাৎ করে যে একদিন আমার জীবনের মোড় ঘুরবে তা কখনো কল্পনাও করতে পারিনি। এক রাতে আমার স্বপ্ন দোষ হল। মা ছেলে দুজন মানুষ, তাই এক ঘর দিয়ে চলছি আমরা। মার আমার বিপরীত পাশে একটা খাটে ঘুমায়। আমাদের মাঝে চাদরের বেড়া দেওয়া। উঠে বসে দেখি বিছানা একদম তলিয়ে গেছে ভিজে। লুঙ্গি শুকনো অংশ দিয়ে বিছানায় ভেজাটুকু কোনো মতে মুছে টয়লেটে গেলাম। টয়লেট শেষে ঘরে ঢুকতেই হঠাৎ চোখটা মার দিকে গেল, আর চোখ আটকে গেল সেদিকে। শাড়ি উপরে উঠে পায়ে কিছুটা বেরিয়ে আছে। কিন্তু এটুকু দেখে আমার চোখ আটকে গেল, নিজের অজান্তেই কেমন একটা ঘোরে হারিয়ে গেলাম আমি। আমি এগিয়ে মার কাছে গেলাম। মা গভীর ঘুমে আছে। নিঃশ্বাসের সাথে ওঠানামা করছে, আর কেউ যেন আমার মনে কষ্টের ঢাক পিঠাচ্ছে। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মন ভরে অধীর আগ্রহে মার সৌন্দর্য উপভোগ করছি। হঠাৎ মা আডমোডা ভাঙতে লাগল ঘুমের মাঝে। আমি দ্রুত নিজের বিছানায় এসে শুয়ে পড়ি। সারারাত শুধু মার কথা ভেবেই পার করলাম। একটুকুও ঘুমাতে পারলাম না। অনেকক্ষণ পরে চোখ বুজলাম। সকালে উঠে উঠোনে গিয়ে দেখি মা গরুর দুধও দোয়াচ্ছে। আগেও দেখেছি, কিন্তু আজ চোখে পড়ল মার পিঠ অনেকটা খোলা, মসৃণ ত্বকের পিঠ দেখে সিনেমার নায়িকা পরিমণীয় ফেল। রাতে মার সামান্য সৌন্দর্য দেখেই আমি মার প্রতি নিষিদ্ধ আকৃষ্টতা অনুভব করতে লাগলাম। এটা খারাপ বা ভালো এমন কোনো চিন্তাই মাথায় আসছে না। মার পেছনে দাঁড়িয়ে দেখে যাচ্ছি, হঠাৎ মা পিছন ফিরলে চমকে গেলাম দুজনেই। হায় হায়, মা বুঝে ফেলল নাকি? কিন্তু মা বলল, এতক্ষণে ঘুম ভাঙছে তোমার? বলে রাখা ভালো, মা আমাকে সব সময় বাবা বলে ডাকে, আর তুমি করেই বলে। যাই হোক, মার কথা মনে হলো না যে সে বুঝেছে আমি কি করছিলাম। মা বলল, যাও মুখ ধুয়ে আসো, তোমাকে খাবার দিচ্ছি। মা, আজকে দুধ খাবো। এই দুধ খাওয়া। আমি মনে মনে অন্য কিছু বলতে লাগলাম। আমার ডাকে সম্বিত ফিরল। মা, এই দুধ। মাত্র দোহাইতাছি, গরম না করলে খাব কিভাবে? আমি এভাবেই খাবো, তুমি খাইয়ে দাও। আচ্ছা আসো। এই নাও পাগল ছেলে। মা গ্লাসে করে দুধ ঢেলে এগিয়ে দিল। মা মুচকে গেছে আমার চুলায় দিয়ে বলল, এখন যাও, হাত মুখ ধু, খাইতে দেব। আমি হাত মুখ ধুয়ে খেতে আসলাম। এসেই বলি, আজ আমাকে খাবার দাও। মা অবাক হয়ে বলল, আজ কি হয়েছে তোমার? আমি কেন? খাওয়াই দিতে পারবে না? না, আমি তা বলছি নাকি। তাহলে এমন জিজ্ঞেস করো কেন? আচ্ছা বাবা, রাগ করো না। আসো, আমি খাইয়ে দেই। এমন সময় আমি বললাম, আচ্ছা মা, তুমি আমাকে ভালোবাসো? আমার এমন প্রশ্ন শুনে মা এক প্রকার ভয় পেয়ে বলল, কি হয়েছে বাবা তোমার? আজকে এমন কেন করছো? শরীর খারাপ নাকি? বলে আমায় কপালে গালে ছুঁয়ে দেখতে লাগলো জ্বর আছে কিনা। আমি বললাম, আরে মা, আমার কিছুই হয়নি। এমনি জিজ্ঞেস করতে মন চাইল তাই করলাম। মা বলল, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আছে নাকি? তোমাকে নিয়ে আমার সব, আমার প্রাণ তুমি। নিজের জীবন থেকেও তোমায় বেশি ভালোবাসি, কিন্তু হঠাৎ এসব কেন জানতে চাইছ? মা, তুমি বাবা মারা যাওয়ার পর থেকে আর আগের মতো নেই, সাজনা নতুন কিছু পরও না। আমার এসব ভালো লাগে না। মা নিরাশ হয়ে বলল, বাবারে, স্বামী মারা গেলে কোনো নারীর অস্তিত্ব ঠিক থাকে না। তুমি আমার জীবনে আছো বলেই আমি বেঁচে আছি। নইলে কবেই তো মরে যেতাম।
বাবাকে ভীষণ ভালোবাসতে, তাই না মা? সব স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, আমিও বাসতাম। কিন্তু মা আমাকে ভালোবাসো না, তার প্রমাণ দিয়ে দিলেন। আমার পছন্দ তুমি সেজেগুজে থাকো, কিন্তু তুমি তা করো না। আমায় ভালোবাসলে এমন করতে না। তুমি খুশি থাকো, তা চাই আমি। তুমি একটা বিয়ে করে আবার সুখের সংসার করো, তাহলে জীবনটা ভালো কাটবে। কেন এসব বললাম আমি নিজেও জানি না, মনে হলো আর বলে দিলাম। আমার কথা শেষ হতে না হতেই ঠাস করে একটা চড় পড়ল আমার গালে। আমি ব্যথার চেয়ে অবাক হয়েছি। আমার জ্ঞান হওয়ার পর কখনো আমাকে কেউ মারেনি। মার তো দূরে থাক, কখনো চোখ রাঙিয়ে কথা বলে না। কিন্তু আজ এতই রাগ হলো যে মার খেলাম। আমার চোখ লাল হয়ে আছে, কাঁদতে কাঁদতে বলল, নিজের বাবা মরে গেছে বলে মাকে অন্যের বিছানায় দিতে চাও? বোঝা হয়ে গেছি আমি, তাই না? আমাকে খাওয়াতে পড়াতে কষ্ট হচ্ছে। আমি চলে যাব, চিন্তা করো না, বলেই উঠে চলে গেল। মা নিজে বিছানায় শুয়ে কাঁদতে লাগল। আমি উঠে তার কাছে গিয়ে 1000 বার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার কোনো কথাই শুনল না। মা বলল, এখন আমার চোখের সামনে থেকে যাও। আমি মার কথায় ভয় পেয়ে যাই। বের হয়ে যায় দোকানের উদ্দেশ্যে, রাতে কথা বলল না। যে যার মতো শুয়ে পড়ি। হঠাৎ ঘুমের মধ্যে গালে নরম ছোঁয়া পেয়ে উঠে পড়ি। দেখি মা সামনে বিছানায় বসা। উঠে আমি সামনে বসতেই মা চোখ জ্বলে করে আমার গালে হাত বুলিয়ে বলল, ব্যথা করছে তাই না? আমাকে মাফ করে দাও মা, আর কখনো বলব না এসব। তুমি আমার কাছে মোটেও বোঝা না। আমি ভেবেছি হয়তো তোমার ভালো হবে, কিন্তু তুমি কষ্ট পাবে জানতাম না। আমায় মাফ করে দাও। মা সাথে সাথে আমায় বুকে টেনে নিল, বলল, বাবারে, আমি তোমায় অনেক ভালোবাসি। তোমার ছেলে কারো সংসার এগিয়ে নিজের সুখ চাই না। তোমার বাবার পরে তুমি আমার একমাত্র সম্বল, আর কখনো এমন বলো না বাবা। আমি আর কখনো বলব না মা। আমার উপর আর রাগ করে থেকো না। এবার মনের কষ্ট ভয় দূর হলে আমি মার সৌন্দর্যের উপর আবার আকৃষ্ট হলাম। পরদিন বিকেলে বাড়ি ফিরে আমি চমকে উঠলাম। আমার পরনে একটা সবুজ শাড়ি আর হলুদ ব্লাউজ পরার চমৎকার মানিয়েছে। আমায় দেখে মুচকি হেসে বলল, এখন ঠিক আছে তো? তুমি সত্যিই আমার জন্য নতুন শাড়ি পরেছ? নইলে কি অন্য কেউ আছে আমার? আমি খুশিতে মাকে জড়িয়ে ধরি। মাও সাড়া দিল, তুমি আমার জান, তোমার খুশি আমার খুশি। তুমি নতুন নতুন সাজবে, তা আমার খুব ভাল লাগে। মা বলল, বুঝেছি, তোমাকে এখন সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে দিতে হবে। আমি বললাম, মা আর কখনো বিয়ের কথা আনবে না। মা বলল, সে কি, বিয়ে কেন করবে না? আমি শুধু তোমায় নিয়ে থাকব। মা, আরে পাগল, আমি তো থাকবই। বিয়ে করতে তাতে সমস্যা কোথায়? আমি বললাম, আমার আর তোমার মাঝে অন্য কেউ আসতে পারবে না। আমি চাই না আমাদের মাঝে কেউ আসুক, আর কখনো বিয়ের কথা বলবে না। তুমি ছাড়া আর কাউকে নিয়ে আমি সংসার করতে চাই না। আমার কথা মা ছেলের মমতা মনোভাব বুঝেছে। কিন্তু তা ছাপিয়েও যে আমি তার মন প্রাণ সব পাওয়াটা ভাবছি, তা তো সে জানে না। আচ্ছা বাবা, আর বলবো না। মা কিছুক্ষণ আমায় চেয়ে দেখল ও বলল, আচ্ছা যাই হোক, বললে না তো আমায় কেমন লাগছে? আমি বললাম, একদম পরীর মতো লাগছে তোমায়। মা লজ্জা পেয়ে বলল, দুষ্টু, খালি মজা করো, সত্যি বলছি আমি, বিশ্বাস করো। আচ্ছা আচ্ছা হয়েছে। এখন যা, গোসল করে আয়। আমি পুকুরে গেলাম গোসল করতে। বাড়িতেই পুকুর, আমাদের ঘরের পাশে। আমি গোসল করে গা মুছে সেই হালকা ভেজা গামছা পরে এসে মার সামনে দাঁড়িয়ে বললাম, ভিতর থেকে লুঙ্গি এনে দাও মা। হঠাৎ মার চোখ খেয়াল করলাম আমার গামছার দিকে। নিচে তাকিয়ে দেখি আমার ওটা স্পষ্ট আকারে বোঝা যাচ্ছে। তার মানে কি মা তাই দেখছিল? আমি মেলাতে পারলাম না। সেদিন রাতে হঠাৎ ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে। উঠে ভাবলাম মার কাছে গিয়ে দেখি বিছানায় নেই মা, দরজা খোলা। হয়তো বাহিরে কোনো সমস্যা হয়েছে কি না ভেবেই তড়িঘড়ি করে বাহিরে গেলাম। মাকে ডাক দিলাম, কিন্তু সাড়া নেই। হঠাৎ একটা শব্দ এলো গোসলখানা থেকে। পুকুরে গোসল করে মা, তবে মাঝে মাঝে গোসলখানায় করে, তাই সেখানে এগিয়ে গেলাম দেখতে, শব্দ খুঁজতে। এগিয়ে যেতেই শব্দ বাড়ছে। হঠাৎ শব্দটা কেমন অদ্ভুত হল, বুঝতে পারছি না এমন শব্দ কিসের জন্য করছে মা। এগিয়ে গোসলখানা কাছাকাছি যেতেই পর্দার ফাঁকে যা দেখতে পেলাম, তা মার প্রতি আমার ধারণাই পাল্টে গেল। গোসলখানার দরজা নেই, পর্দা লাগানো বলে সব দেখছি, কিন্তু মা জানেই না। মা টিউবওয়েলের চোখা অংশের উপর বসে আজব কাজ করছে। শাড়ি পরা বলে তা দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে। কাজ সেরে মা টিউবওয়েল থেকে নেমে গেলে আমি চুপি পায়ে ঘরে শুয়ে পড়ি। চোখ বুজে হালকা খুলে দরজায় নজর রাখে ঘুমের ভান করে, আর লুঙ্গি তুলে রাখি যেন দেখা না গেলেও আমার কৌতূহল বাড়ে।
আমার ঘরে ঢুকল। দরজা আটকে আমার বিছানার কাছে এসে দাঁড়াল। সে দাঁড়িয়ে থাকায় তার চোখে বাড়ি থেকে জানলার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো স্পষ্ট দৃষ্টি আমাকে গিলে খাচ্ছে। ঘুমের মাঝে আমি আধমোড়া ভাঙার ভান করলাম। তাতে মা তড়িঘড়ি করে চলে গেল নিজের বিছানা। আমার মন খুশিতে নেচে উঠল মার আমার প্রতি এতই আকর্ষণ দেখে। কখন যে মার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম বলতেও পারি না। সকালে ঘুম ভাঙতে উঠে দেখি মা এখনো ঘুমিয়ে আছে। কিন্তু অবাক করা বিষয় দেখে মাঝখানে চাদরটা সরিয়ে রাখা। মাকে দেখে আমার চোখ আটকে গেল। আমি মাকে ডাকলাম, মা উঠো, সকাল হয়ে গেছে তো। আজকে এত সকাল হয়ে গেল এখনো উঠোনি যে। মা ঘুম থেকে চোখ মেলে উঠে বসল, কিন্তু সামান্য বিচলিত নয় আমায় দেখে যে তার কাপড় ঠিক নেই। স্বাভাবিক গতিতেই কাপড় ঠিক করে বিছানা থেকে নামল। মা এত দেরিতে উঠলে, ক্লান্ত নাকি? পরিশ্রম করা হয়েছে খুব, তাই ক্লান্ত। এখন ভাল লাগছে। আমি মনে মনে বললাম, কি পরিশ্রম তা তো জানি। এই চাদর সরালো কে? আমি সরিয়েছি। ঘরে আমরা ছাড়া কেউ নেই, তো চাদর রেখে কি হবে? আর যে গরম পড়েছে, এভাবে চাদর থাকলে আলো বাতাস চলাফেরা করে না। মার যুক্তি শুনে মুচকি হাসলাম মনে মনে। বাবা, তোমার খিদে লেগেছে তাই না? তুমি হাত মুখ ধুয়ে আসো। না, আগে গোসল করব, তারপর খাবো বলেই আমি পুকুরে গেলাম। আজ গামছাও নিলাম না। গোসল করে ভেজা কাক হয়ে এলাম মার কাছে। আগের দিন তো হালকা ভেজা গামছা ছিল, তাই অতটা ভালো বোঝা যায়নি। কিন্তু আজ একদম ভিজে গায়ে সেটে আছে লুঙ্গি। মার দৃষ্টি আমার উপরে আর চোখে গিলে খাচ্ছে। জিভে যেন জল এসে গেছে, এমন করে তাকিয়ে আছে আমার দিকে। আমার বেশ ভালো লাগছে তা দেখে। আমার ভিতর থেকে গামছা লুঙ্গি এনে দিল। যতক্ষণ আমার মোছা শেষে লুঙ্গি না পরলাম সে লুকিয়ে দেখতে চলল। হঠাৎ মা বলল, তুমি একটু বসো, আমিও গোসল করে আসি। আজকে গরম লাগছে, এসে খাইয়ে দিব তোমায়। আমি ভাবলাম ভালোবাসা দেখাতে খাইয়ে দিবে, কিন্তু আরও কিছু অপেক্ষা করছে তা বুঝিনি। মা যে গোসল করতে না, শুধু শরীর ভেজাতে পুকুরে গিয়েছিল তা বুঝতে বাকি রইল না। 2 মিনিটে ফিরে এলো। আমরা ভেজা শরীরে আগেও দেখেছি এমন ভেজা শরীরে, কিন্তু আজ আমাকে দেখাতে যে আমরা ভেজা শরীরে এসেছে তা আমি জানি। হঠাৎই মা এগিয়ে এসে বলল, বাবু, আমার হুকটা খুলে দাও তো। ব্লাউজটা আর চলবে না মনে হয়। আমিও সুযোগ পেয়ে বলে বসলাম, ছেলের কাপড়ের দোকান, আর তুমি কিনা পুরনো জিনিস নিয়ে পড়ে আছো। নতুন নিয়ে নাও, তাহলে তো হয়। দোকানে গিয়ে নিয়ে এসো পছন্দ করে যেটা ভালো লাগে। ছেলের দোকান তাহলে গিয়ে আনতে হবে কেন? ছেলে আনতে পারে না? কষ্ট করে বাজারে দুর্গম করবে নাকি? আমি বললাম, আচ্ছা মা, সব পাঠিয়ে দেব, তুমি পছন্দ করে নিও। ইচ্ছে করেই বললাম, যেন আরও গভীরে যাওয়া যায়। মা বলল, পাঠাবে মানে? আমি ফেরিওয়ালা কাকির কাছে পাঠিয়ে দেব। মা বলল, বাহিরের মানুষের সামনে পছন্দ করতে পারবো না। আমি তো জানি না ওসব সাইজ টাইজ। তাছাড়া আমার সামনে এসো, সমস্যা হবে না। মাকে বলল, সমস্যা হবে? দোকানদার হয়েছে, খদ্দেরকে কাপড় দেখাবে। কি সব বলছো বলো তো? দোকানেও কি এমন করো? আচ্ছা মা, ভুল হয়েছে। আমি নিয়ে আসব সবগুলো, তোমার পছন্দমতো সাইজ বুঝে নিও। সব কেন আনবে? আমার সাইজের গুলোই আনবে শুধু। রং আমি বেছে নেব সাইজ 34, মনে থাকবে তো? আমি মার দিকে হাঁ করে তাকিয়ে আছি। মা এতটাই আমার উপর ফিদা যে উঠে পড়ে লাজ লজ্জা সংকোচ ভুলে আমায় সব জানিয়ে দিচ্ছে। আমি প্রচণ্ড খুশি ও অবাকও হলাম। সারাদিন মার কথা ভেবেই দিন পার করলাম। দোকান বন্ধ করার সময় বেছে বেছে বড় গলাওয়ালা কয়েকটা নিলাম। দোকান থেকে বের হয়ে সোজা বাসায় পৌঁছে যাই। গিয়ে দেখি মা ক্ষেতের কাজ করছে। আমিও গেলাম সেখানে, কিন্তু গা মেখে গেছে ধুলো বালি ও কাদা দিয়ে। আজ কেমন অদ্ভুত লাগছে, এমন করে কাদা মাখামাখি হয় না কখনো। বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, তুমি তো কাদা দিয়ে মেখে গেছা। শাড়ি পুরো মেখে গেছে। কি করব বলো? এক সেট হয়ে তো কাজ করা যাবে না, তাই না? আমি অবাক হয়ে গেলাম আমার কথা শুনে। আমার দিকে হুট করে তাকাতেই মা হেসে দিল। সাথে আমিও হেসে দিই। ধীরে ধীরে কেমন একটা ঘুলে মিলে যাচ্ছে দুজনে। সবজির ডালা রাখার পরে মা বলল, আমার জিনিস আনছো? আনছি মা, পরে দেখো, সাইজে না হলে পাল্টা আনব। মা বলল, সাইজ হবে। বিশ্বাস আছে তোমার উপর বলেই মুচকি হেসে চলে গেল ঘরে। আমি বাইরে দাঁড়ানো। একটু পরেই মার ডাক দিল ভিতরে। যেতে যেতে ভাবলাম মজার কিছু হবে, কিন্তু মা হতাশ করল। মা হাতে একটা হলুদ শাড়ি আর গামছা।
মা বলল, তুমি একটু বসো, আমি গোসল করে আসি। বলেই মা পুকুরে চলে গেল। কিছু না ভেবেই চলে গেলাম। একটু পরেই পুকুরের কাছে ঝোপঝাড়ে গিয়ে দাঁড়িয়ে উকি মারতেই আমার চোখ কপালে উঠে গেল। আহে, কি সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। হঠাৎ একটা পিঁপড়া কামড় দিলে আচমকাই মুখ থেকে উহ শব্দ বের হয়ে গেল আর ঝোপঝাড় একটু নড়ে গেল। মা একটু চমকে গিয়ে এদিকে তাকালো, দেখতে লাগলো এদিকে। পরক্ষণেই আমায় অবাক করে দিয়ে মার মুখে একটা মুচকি হাসি দেখতে পেলাম। মাথায় ঢুকল না। মা কি আমায় দেখে ফেলেছে নাকি? হঠাৎ নিচে পায়ের দিকে তাকিয়ে দেখি আমার শরীর পুরোটাই মার দিক থেকে দেখা যাচ্ছে। আমি প্রচণ্ড লজ্জা পেলাম ধরা পড়ে, কিন্তু মা তো আমায় ধরা পড়তে দেননি, তাই দেখে খুব ভাল লাগল। মা এবার দেখালো কারিশমা। আগে পানিতে একটা ডুব দিয়ে পানি থেকে উঠল। তখনই আমায় আকাশ থেকে ফেলে মা অকল্পনীয় কাজ করল। ডাঙায় উঠে দাঁড়িয়ে আগে আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত মুচকি হাসি দিল। এই প্রথম আমার মার এই সৌন্দর্য দেখে আমি হতবাক। আমি দ্রুত ঘরের সামনে চলে যাই ও দরজায় বসে থাকি। তখন মা এলো আবার অবাক করে। আমার সামনে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, খিদে লেগেছে বাবা? আমি বললাম, হ্যাঁ মা। তোমার এত সময় লাগলো যে? তুমি জানো না বুঝি? আমি বোকার মতো তাকিয়ে আছি মার চোখে। দুজনেই একটু আগে বিষয়টা জানি, কিন্তু কেউ স্বীকার করে এগোতে পারছি না। সময় নিচ্ছি, কিন্তু মা এক ধাপ এগোনো হয়ে গেছে। আমার দিকে এক প্রকার এগিয়ে এসে বলল, কি দেখছো বাবু? আমিও লজ্জা সংকোচ কাটিয়ে বললাম, তোমার জন্য এনেছি, ওগুলো পড়লে ভালো লাগবে। মার মুখে মুচকি একটা হাসি এনে বলল, কেন এগুলো ভালো লাগে না আমায়? ভালো লাগে, কিন্তু আমি যা এনেছি তা এর চেয়েও সুন্দর মানাবে তোমায়। বেশ নজর রাখছে দেখছি আমার উপর। মা আমায় সুযোগ দিচ্ছে। আমি তা ভেস্তে দিলাম না। বললাম, আমার খদ্দের তুমি, কোথায় কেমন লাগবে তা আমার দেখার দায়িত্ব। মা চোখ পাকিয়ে বলল, তাই তাহলে তো গ্রামের সব মেয়ে মহিলার দিকে দেখা হয়ে গেছে। আমি হকচকিয়ে গেলাম। কথা সত্যি, কিন্তু বুঝলাম মার খানিকটা জ্বলন হচ্ছে। তাই আরেকটু জ্বালাতে বললাম, সবারই কি আর দেখব? যার জন্য সাধারণভাবে যা দেখা লাগে তাই দেখি, টাকা দেয় ভাল জিনিস দিতে, বুঝে শুনে ভালোটাই দিই। আমিও কি সবার কাতারে পড়ি? আমাকেও কি টাকা দিতে হবে? আমি মুচকি হেসে বললাম, যদি খদ্দের হয়ে থাকো তাহলে দেবে টাকা। মার অধিকারে টাকা নেওয়া পাপ। তুমি কি হিসেবে চাও? ঢিল মেরেছে। এবার ঘুঘু ধরা নিজেই পড়তে চায়, তাই ঢিল নিজেই গায়ে লাগাচ্ছে। আমরা তা দেখা যাবে। তুমি বসো বলেই আমরা ভেজা শরীর নিয়ে ঘরে চলে একটা। কিন্তু দরজা খোলাই আছে, কখনো এমন করেনি। কিন্তু আজ করেছে। 2 মিনিট পরেই আমার হঠাৎ তাকে ভয় পেলাম। ভাবিনি এত তাড়াতাড়ি থাকবে। কারণ এত তাড়াতাড়ি কাপড় পরা হয় না। তাহলে ডাকল কেন? ভিতরে আসব? হ্যাঁ, এসো। আমি মন ফুরফুরে করে এগিয়ে ঘরে ঢুকেই চোখ জল হয়ে একটা। আমার মনে ঝড় উঠে একটা, আমার প্রতি এত সদয় দেখে আমায় নিজে থেকে দেখাচ্ছে বলে গর্বে বুকটা ভরে গেল। আমি মার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় আমার গলায় সে বলল, কি হলো দোকানদার? ঠিকই তো এনেছে দেখছি। এতই ভালো মাপ কি করে আনলে? আমিও আমার সামনে খদ্দেরদের সাথে যেভাবে কথা বলি সে রকম বললাম, এত বছর ধরে ব্যবসা করি, জানব না? অন্যদের তো মাপ নিতে হয়। আমার লাগলো না যে? আমি তোমার কি অন্যের সাথে যাই? তুমি আমার সামনে সব সময় থাকো। আগাগোড়া সবই তো দেখা আছে। কথাটা আচমকা বলেই ফেললাম, যদিও এখনই বলতে চাইনি। কিন্তু আমার মুখে তা শুনে দুষ্টু হাসি। যাক, ভালো এনেছা। তোমার গায়ে ফিট হয়েছে তো? কোনো সমস্যা হলে বলো। অন্য সাইজ আনবে তাহলে? একদম ঠিক আছে, কিন্তু একটা জিনিস বলা দরকার। কি বলো বলো? আমার উত্তেজনা দেখে আমরা হেসে দিল মুখে হাত দিয়ে। আমিও সামনে লজ্জা পেয়ে বললাম, কি জিনিস মা? আর কোনো সমস্যা না। একদম মাতামাতি হয়েছে, কিন্তু আমার আরেকটা টাইপ করার ইচ্ছা। না তো তুমি জানোই। তবুও একবার মাপ নিয়ে নাও। আমি আমার প্রতি এতই আহ্বান দেখে মুগ্ধ। মা তার গায়ে ছোঁয়ার সুযোগ করে দিচ্ছে। আমি এতই মুগ্ধ যে তাকিয়ে আছি। তুমি মনে হয় মাপ নেবে না? সরকার করেনি? আরে না, এই তো নিচ্ছি। এক প্রকার দৌড় ঝাঁপ করে ফিতা এনে আমার সামনে দাঁড়ালাম। অন্যদেরও তো স্বাভাবিকভাবেই মাপ নেই, কিন্তু আমার সামনে সে বুক ধরফর করছে। কোনো পাশ থেকে শুরু করব তাই বুঝতে পারছি না। এতই পাগল হয়েছি যে কিসের জন্য মাপ নিব তাই জিজ্ঞাসা করিনি। আমরা মুচকি হাসছে আমার কাণ্ড দেখে। কি হল, হাসছ কেন?
মা কিসের মাপ নিবে তুমি? জিজ্ঞেস করছো? ও তাই তো। কিসের? জামার। পাগল ছেলে। তুমি যে দোকান করো কিভাবে জানি না। এই ধরো বলেই আমার হাত দুদিকে ছড়িয়ে দিল। আমি একটু ঝুঁকে পিছন দিয়ে ফিতা এনে উপর রাখলাম। এখনও তাই করিনি। মাতাও বলল, আর তাই আমায় মনে একটা কাঁপুনি হল আর মুখে পাগলাটে একটা চাহনি। আমার চাহনি দেখে মা একটু বিরক্ত হয়ে বলল, খদ্দেরদের সাথে এমন আচরণ করো তুমি? একটা মাপ নিতে এত সময় লাগে তোমার? যত যাই হোক তুমি তো মা। তাতে কি হয়েছে? কাজের জায়গায় বাহিরে হলে কি এতই স্বাভাবিকভাবে তোমায় বলতে পারতাম? তুমি নিজের পেটের সন্তান। তাও যদি এত রংচং করো। লাগবে না, যাও। বলেই আমার সরে যেতে নিলে আমি হাত ধরে বলি, আচ্ছা এসো মাপ নিচ্ছি। কত রাগ করে গো? নয়তো কি করব? বাহিরের মানুষের কাছে গিয়ে মাপ দিব। আচ্ছা হয়েছে। এসো হাত সরাও। পারব না। পারলে সরিয়ে নাও। আমার এই অভিমান খুব ভাল লাগল। আমি এবার সংকোচ কেটে গেলাম, তাই আমিও এগিয়ে গেলাম। প্রিয় বন্ধুরা, এই গল্পের বাকি অংশটা আগামীকাল দ্বিতীয় পর্বে দেখতে পাবে, তাই সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।